কৃষি হইল অর্থনীতির প্রাণ। বন্ধুরা, রেডিও পলিকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে আমি নাইমা শুরু করলাম আপনার প্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনাফলা মাটি। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানটার আর্থিক সহায়তায় ইউরোপিয়ান ইউনিয়ন, সার্বিক সহায়তায় ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। বন্ধুরা, সোনাফলা মাটি অনুষ্ঠানও আমরা চেষ্টা করি কৃষির সফলতা, সম্ভাবনা এবং প্রত্যাশা তোলার লাগি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের যে বিষয় নির্বাচন করা হয়েছে লাউ চাষের উপরে। লাউ আর চিংড়ি যেন এক মুখরোচক তরকারি। আসলে লাউর লগে যদি চিংড়ি মাছের একটা চমৎকার যুগ আছে। বাঙালির রসনারে তৃপ্ত করতে তাই লাউয়ের কদর যুগ যুগ ধরে চলে আইছে। বন্ধুরা, আজকের সোনাফলা মাটি অনুষ্ঠানে আমরা শুনবো লাউ চাষ লইয়া। আর এই লাউ চাষ লইয়া যে জানতো চাইরা আমরা এই সোনাফলা মাটি অনুষ্ঠানে কৃষক হিসাবে যারে পাইছি। আমার নাম মোহাম্মদ হারুন মিয়া, গ্রাম সামেরকুনা। এখন আমরা পরিচয় করে দিয়ে কৃষি অফিসার হিসাবে যে আসেন। আমি শিপ্রাংশু পাল, উপসহকারী কৃষি অফিসার, মৌলভীবাজার সদর। আমরা তো পরিচয় পাইলাম, এখন চলুন যাওয়া যাক মূল অনুষ্ঠান। তো এই লাউ চাষ লইয়া আপনার পয়লা প্রশ্ন কিতা? আমার পয়লা প্রশ্ন হইল লাউ চাষ লইয়া ভালো জাতের বীজ কিভাবে আমরা পাই জানতে চাই কৃষি অফিসারের সাথে। কৃষক ভাই যে প্রশ্ন করছেন যে বীজর যে ব্যাপার, এই বীজ কিরকম আমরা পাইতাম পারি, তো স্যারের উত্তরে আপনি কিতা হইবা? ধন্যবাদ। আমাদের স্থানীয়ভাবে উন্নত পদ্ধতিতেই অনেক কৃষকরা বীজ সংগ্রহ করে থাকেন। আমরা বলে থাকি সেই সংরক্ষিত বীজ থেকেই বীজ বপন করার জন্য। যদি তা কোনোভাবে সম্ভব না হয় তাহলে আপনার BIDC অনুমোদিত বীজ বিক্রয় কেন্দ্র থেকে আপনার নির্দিষ্ট জাতের বীজ সংগ্রহ করে বীজ বপন করাই সবচেয়ে ভালো। তবে জাত নির্বাচনের বেলায় আমি কৃষক ভাইদেরকে অবশ্যই বলবো যে সেক্ষেত্রে লাউ চাষে আপনি প্রথমেই জাত নির্বাচন করবেন এবং এই এলাকার জন্য সবচেয়ে ভালো জাতটি হচ্ছে বাড়ি লাউ 1, যা এই এলাকায় ফলন অনেক ভালো হয় এবং অনেক কৃষকরা এটা আবাদ করে থাকেন। শুনলা তো আমরা কোন জায়গাত গেলে বীজ পাইতাম পারি, আমরা কৃষি অফিসার এই উত্তর দিলা। এখন যেটা জিজ্ঞাইলাম যে আপনি এই যে প্রথমেই প্রশ্ন লাউর চাষ করতে গিয়া আপনি পয়লা যেটা প্রশ্ন করছেন বীজের ব্যাপারে, আপনি কি তার লগে জড়িত আছেন? আমি কৃষি লাউ চাষের সাথে জড়িত আছি এবং আরো কৃষি অন্যান্য জাতের সবই কৃষি ক্ষেত্রে করে আমি। আপনার পরিবারের সদস্য কতজন? আমরা পারিবারিক 11 জন। আমার আম্মা আছেন, আব্বা আছেন, আমার ছেলেও আছে, ভাই বোন আছেন। আমরা এই কৃষক ভাই হইলা তার পরিবারের সদস্য সংখ্যা কতজন আছেন অনেক বিষয় জানলাম, আর অনেক বিষয় জানবো। দ্বিতীয় প্রশ্ন কি থাকবো এই লাউ চাষ লইয়া? দ্বিতীয় প্রশ্ন আমার স্যারের কাছে থাকবো মাটি, এই বীজটা কোন মাটি রোপণ করলে ভালো হয়। আমরা বললাম আমরা কৃষক ভাই হারুন মিয়া কোন প্রশ্ন করছেন যে কোন মাটিতে এই লাউ চাষ এই বীজটা রোপণ করা যায়, তো এর উত্তর স্যার আপনি কিতা হইবা? লাউ আসলে প্রায় সব ধরনের মাটিতেই হয়, তবে দোআঁশ এবং এঁটেল দোআঁশ লাউ চাষের জন্য সবচেয়ে উপযোগী। আসলে সবজি প্রায় সবজি দোআঁশ মাটিতেই ভালো জন্মে। দোআঁশ মাটি যদি থাকে তাহলে সব ফসলই আবাদ করা সম্ভব। তবে এর আগে অবশ্যই আমাকে জেনে নিতে হবে আমি যে সবজি চাষ করব সেই সবজির জন্য উপযোগী মাটিটি কোনটি, এবং সেই উপযোগিতার উপর নির্ভর করে যদি চাষাবাদ করা যায় তাহলে ফলন অনেক বেশি হয়। প্রিয় শ্রোতা, আপনার তো আপনার প্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনাফলা মাটি। সোনাফলা মাটি প্রচারিত রেডিও পলিকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে অনুষ্ঠান লই আপনার লগে আছি নাইমা, আর আমার লগে আজকে সোনাফলা মাটি অনুষ্ঠান যারা মুখোমুখি করিয়া দিছি কৃষক ভাই হিসেবে যে আসুন হারুন মিয়া, তারপরে কৃষি অফিসার হিসেবে যে আসুন জনাব শিপ্রাংশু পাল। তো এখন হারুন মিয়ার কাছে আইলাম যে আপনার এই যে জানলা কোন মাটিতে আপনি লাউ চাষ করতে পারবা, পরবর্তী প্রশ্ন কি তা করব? প্রশ্ন আমার স্যারের কাছে আমি জানতে চাই যে এই বীজটা কিভাবে রোপণ করা যায়, রোপণ করলে ভালো ফসল পাওয়া যায়, তাই আমি চাই। তো স্যারের উত্তরে আপনি কেটা হইবা? আসলে রোপণের পূর্বে আমি যেটা বলবো সেটা হলো বীজ বপনটাই বলবো। লাউ চাষের জন্য অবশ্যই আপনাকে পলিথিন ব্যাগে চারা তৈরি করাই সবচেয়ে ভালো। এতে বীজের খরচ অনেক কম হয় এবং পলিথিন ব্যাগে চারা উৎপাদন করে রোপণ করলে হেক্টর প্রতি 800 থেকে 1000 গ্রাম বীজের প্রয়োজন হয়। তারপর উনি যে জিনিসটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে রোপণ পদ্ধতি। লাউ চাষের জন্য 2 মিটার দূরত্বে, অর্থাৎ একটি গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 2 মিটার, আবার একটি সারি থেকে আরেকটি সারির দূরত্ব 2 মিটার করে প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ বোনাই সবচেয়ে ভালো। রবি মৌসুমে লাউ অবশ্যই মাছা বিহীন চাষ করা যায়, তবে বর্ষাকালে লাউ চাষ করতে গেলে অবশ্যই মাছা পদ্ধতিতে আপনাকে লাউ চাষ করতে হবে। রোপণ পদ্ধতিটা কিরকম চাষি ভাই বোনরা অনেকেই অনেক এখন যেটা স্যার আমি জানতাম স্যার যে অনেকেই বাড়ির আঙ্গিনাত বা বাড়ির উঠানোর কোনার যে লাউ চাষ করিয়া তখন, তো এক্ষেত্রে কোন কোন দিকটা লক্ষ্য রাখতে হইব? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলছেন। আসলে বসত বাড়ির আঙ্গিনায় অনেক কিষাণী বোনরা মারা এরকম লাউ আবাদ করে থাকেন এবং অনেক ভালো ফলন হয়। সেক্ষেত্রে শুধু আমার মনে হয় যে প্রয়োজনীয় সার প্রদান করতে হবে
এবং যদি সেচ ওনারা দেন, সেচ অবশ্যই কিষানীরা দেন, সবসময় দিয়ে থাকেন। যদি এই পদ্ধতি দেওয়া হয় তাহলে লাউ আবাদ অনেকটাই ভালো হবে। আমি আপনার কাছে জানতাম ছিলাম যে তো আপনার এই পরিবারটা চলে কিসের উপরে? এই পরিবারটা চলে এই কৃষিক্ষেত্রের উপরে। কৃষিক্ষেত আমি করিয়া আমার পরিবারটা চালালাম। আপনার ছেলেমেয়েরা এমনি পড়াশোনা করেননি? সবাই পড়াশোনা করে। এই নিজের ক্ষেত করা আমি খুব লাভবান আছি বা একটা উৎসাহ আছে। কৃষিক্ষেত্র খুব একটা উৎসাহ, আনন্দ লাগে, খুব ভালো, টাকা পয়সা মিলে সবচেয়ে কৃষিক্ষেত্রটাই ভালো। এবার কোন কোন ক্ষেত করছেন আপনি? এবার আমি লাউ ক্ষেত করছি কিছুটা, বেগুন, কবি, ফুলকপি ও আলু, মরিচ, এইটাই করছি। শীতকালীন সবজি চাষ করছেন? জি জি। আর এমনিতে সবজির পাশাপাশি মানে ধান ক্ষেতটা কিরকম হয় আপনার? ধান ক্ষেত আমাদের এখানে ভালো হয়। আপনারা এই যে রেডিও অনুষ্ঠান থেকে শুনি কৃষি সারের যা ফর্মুলা সব ওই আমরা দেই, কিতা কিতা লাগে, কোন সময় কিতা লাগে, তা আমরা রেডিও বাজানোর সময় যে কৃষি ক্ষেত্রে আপনারা করেন, ওই সময় আমরা সব জানি, বহুত কিছুই জানি। বন্ধুরা, আপনার তো আপনার প্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনাফলা মাটি প্রচারিত রেডিও পলিকণ্ঠীয় ৯৯.২ FM মৌলভীবাজার থেকে অনুষ্ঠান লাই আপনার লগে নাইমা। আর আজকে যে বিষয় নির্বাচন করা হয়েছে লাউ চাষের উপরে, শুনলাম তো আমরা এই কৃষক ভাই কিতা প্রশ্ন করটা। এখন আর কিতা প্রশ্ন আছে আপনার এই লাউ চাষ লইয়া? এখন আমার প্রশ্ন আছে যে এই বীজটা রোপণের সময় কোন মাস? শুনলাম যে আমরা কৃষক ভাই কইছেন যে রোপণের সময়কালটা, স্যার এর উত্তরে আপনি কিতা হইবা? আসলে শীতকালীন লাউ চাষাবাদের জন্য সবচেয়ে উত্তম সময়টা হচ্ছে বীজ বপনের, সেটা হচ্ছে মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক পর্যন্ত। আমি আবার বলছি, মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়। সব সময় যে সব ঋতুতে সব ফসল উপযোগী নেই চাষ করার ক্ষেত্রে? উপযোগী না, তবে ফলন হয়। এখন আপনি দেখে থাকবেন যে বর্ষাকালে টমেটো আবাদ হচ্ছে, ফুলকপি, বাঁধাকপি আবাদ হচ্ছে। ফলন হয়তো শীতকালে যেভাবে টমেটো বা বাঁধাকপি, ফুলকপি যে পরিমাণ উৎপাদনটা হবে, বর্ষাকালে উৎপাদনটা অনেকটা কম হবে। তবে উন্নত পরিচর্যার মাধ্যমে এখন সারা বছরই অনেক সবজি আবাদ করা সম্ভব। কৃষক ভাই হারুন মিয়া এখন কিতা প্রশ্ন করবা আপনি এই লাউ চাষ লইয়া? এখন প্রশ্ন আমার কৃষি সারের কাছে, কিভাবে জমি তৈরি করা যায়, এই লাউ চাষের জমিটা কিভাবে তৈরি করা যায়? করার আগে তো জমি নির্বাচন করতে হইব, এক্ষেত্রে কিতা করার আছে? আমাদের দেশে প্রধানত বসতবাড়ির আশেপাশেই, যেমন গোয়ালঘরের কিনারায়, পুকুর পাড়ে অনেক কৃষকরাই লাউ আবাদ করে থাকেন। সেক্ষেত্রে জমিতে হাল চাষ দেওয়ার প্রয়োজন হয় না, শুধু মাটিকে ঝুরঝুরে করে বীজ বপন করলে চলে। এবং যদি বেশি পরিমাণে কৃষক ভাইরা লাউ আবাদ করতে চান, অর্থাৎ বাজারজাতকরণের উদ্দেশ্যে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লাউ চাষের পূর্বে জমিকে ভালোভাবে ৫ থেকে ৬টি চাষ দিয়ে মাটিকে ঝুরঝুরে করে মিহি করে নিতে হবে। তো হুন্ডা আপনার প্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনাফলা মাটি অনুষ্ঠানে আজকে যে বিষয় আমরা মাত্রাম, যে বিষয়ে জানলাম তা হলো লাউ চাষের উপরে। লোকে যে কৃষক হিসাবে আছেন হারুন মিয়া এবং কৃষি অফিসার হিসাবে আছেন জনাব শিবরাংশু পাল। আপনি তো কৃষির লোকে জড়িত আছেন, তো আধুনিক প্রযুক্তির উপরে নির্ভরশীল না? গরুর হাল আছে? গরুর হালও আছে এবং মেশিনও আছে। প্রথম মেশিন দিয়া চা দিয়া, পরবর্তী গরুর হাল লাগাই, তাহলে ভালো হয়। আপনার কয়টা গরু আছে? আমার 3টা গরু আছে। আগের তুলনায় এখন আপনার কৃষির অগ্রসর হয়েছে নি? এখন তো আগে তো আমরা এই ধরনের পরামর্শ পাইছি না। বর্তমান যুগে যে পরামর্শ পারাম, রেডিও অফিস থাকি পারাম, কৃষি সারের কাছ থাকি পারাম, কৃষি অফিসও পারাম, এই কারণে আমরা আরো অগ্রসর হয়েছি বা আগুয়াইছি। এই ক্ষেত অন্য ভালো বীজ পাইছি, পাওয়ায় ফসল আরো ভালো পারাম। আর বছর আগে ফসল যদি একটা গাছে 10টা ধরতো, এখন 20টা ধরের, অনেক আগুয়াইছি আমরা। সব সময় পরামর্শ আমরা এখন বাড়ির কাছে। আগে তো পরামর্শ পাইতাম আইয়া দূরে গিয়া, ও কেউ দিত না, এটা নিজের পরামর্শ। এখন তো গড়ে পরামর্শ গিয়া দেরা, এতে আমরা খুব আগুয়াইছি। গোবরটা তো সারছে এখন ভালো। গোবরের জিনিসটা যদি আমরা খাই, তাহলে আমরা খুব কয়েকটা রোগ থাকিও দমন থাকি। আর এই যে কীটনাশক দিয়া আর এই সারের থাকি দেওয়াচ্ছে, সবচেয়ে গোবরের ফসলটা ভালো। আমরা বেশি অংশে গোবর থাকায় বেশি অংশে গোবর দেই, ফসলটা ভালো, খাইতেও স্বাদ লাগে, মজা লাগে। অন্য সারের যে বেশি অংশে সার দিয়া এটা ফলানিটা তো খাইতেও মজা নাই। তা আমরা এই কৃষক ভাই হারুন মিয়া কিতা হইলা যে সারের কথা হইলা, জৈব সারের কথা। আসলে জৈব সার ক্ষেত্রলাই খুব উপযোগী। আমরা লোক আছেন কৃষি অফিসার জনাব শিবরাংশু পাল। এখন সারটা যেটা জিজ্ঞাসলাম যে বর্তমানে যে কৃষির ক্ষেত্রে উন্নত বা এই যে আপনি তথ্য দিলে আজকে যেন আপনি শুনলা কৃষক ভাই হারুন মিয়া হইলা যে জৈব সারের কথা, কিতা হইবা আপনি? জৈব সার অবশ্যই এর বিকল্প নাই। মাটির
ভুন্নর ঠিক রাখতে গেলে অবশ্যই আপনাকে জৈব সার প্রয়োগ করতে হবে। তো পাশাপাশি আমরা সবসময় কৃষক ভাইদের বলে থাকি যে সুষম মাত্রায় অবশ্যই আপনাকে সার প্রয়োগ করতে হবে। অনেক কৃষকরাই রাসায়নিক সার ব্যবহার করেন, আবার অনেকে করেন না। যারা করেন তারা জানেন না যে কতটুকু জমিতে কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে। সারের পরিমাণ যদি সুষম মাত্রায় না হয়, কৃষক ভাই যে কথাটা বলছেন যে সবজিতে অনেক সময় স্বাদ ঠিকমতো হয় না, আমি বলবো সেটা ইউরিয়া সারের পরিমাণ বেশি দেওয়ার কারণেই অনেক সময় এ ধরনের সমস্যা হয়ে থাকে। আপনাকে অবশ্যই মাটি পরীক্ষা করে অথবা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে আপনার জমির কী পরিমাণ সার এবং দিতে হবে এবং কী কী সার দিতে হবে সেটা জেনে নিয়ে যদি আপনি সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। প্রথমটা আপনার প্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনাফলা মাটি অনুষ্ঠান লই আপনার লগে আছি নাইমা। আর আজকে যে বিষয় নির্বাচন করা হয়েছে লাউ চাষের উপরে অনেক কথা আমরা শুনলাম। আমরা এই কৃষক ভাই হানুন মিয়া অনেক প্রশ্ন করতা তান জিজ্ঞাসলাম যেটা যে গরুর উপরে কতটা নির্ভরশীল তান কৃষির ক্ষেত্রে, হইলা যে গরুর গোবর খুব উপকারী জৈব সার হিসাবে এটা খামো লাগানি যায়। এখন যেটা আপনার লাউ চাষ লই আর কিতা প্রশ্ন আছে? এখন প্রশ্ন আমার লাউ চাষ লইয়া যে জমি তৈরি করার সময় কতটুক সার প্রয়োজন করা যায়, সারের ব্যবহারের ক্ষেত্রে জানতে চাইছেন। ধন্যবাদ। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করছেন। আপনাকে লাউ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে সুষম মাত্রা সার প্রয়োগ করতে হবে এবং সেই সুষম মাত্রাটা আপনার জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে আপনি প্রতি হেক্টর প্রতি ইউরিয়া সার 170 কেজি, টিএসপি 222 কেজি, এমওপি 117 কেজি এবং জিপসাম 56 কেজি প্রয়োগ করবেন। তবে আমি কৃষক ভাইদেরকে বলবো ইউরিয়া সার জমি তৈরির শেষ সময় অর্থাৎ শেষ চাষের সময় আপনাকে ইউরিয়া সার অর্ধেক পরিমাণে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া সার ছাড়া রোপণের 15 দিন পর একবার, 30 দিন পর একবার, 2 বার আপনাকে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। যে শুনলা আপনি সারের ব্যবহার কিরকম আমরা সার দিতে হইব। আর বন্ধুরা অনেক চাষি ভাই বোনরা এই অনুষ্ঠানটা হুন্ডা এই মুহূর্তে তো জানিলা যে কোন কোন সার আপনারা দিতে পারবা এই লাউ চাষের ক্ষেত্রে। এখন যেটা জিজ্ঞাইলাম যে আপনার তো লাউ চাষ লই আপনি অনেক বিষয় জানরা হইছেন যে আপনি কিছুটা জায়গাত লাউ চাষ ইতিমধ্যে করছেন, তো এই লাউ চাষের কিতা অবস্থা আপনার? এই লাউ চাষের অবস্থা আমার ভালোই, এবার লাউ ভালোই হয়েছে। বর্তমান যে লাউটা লাগাইমু এই লাউটার লাগানোর পদ্ধতিটা স্যারের কাছে আমি জানতে চাই। এই লাউটা রোপণের পরে যে রোপণ করলাম, মাটি তৈয়ার করলাম, করার পরে কি কি জিনিস লাগবো আর এটা কি কোন সময় কি করা লাগবো এইটা সম্বন্ধে আমি আমার স্যারের কাছে কিছু জানতে চাই। আমরা কৃষক ভাইয়ের কথা নিয়ে যেটা বোঝা গেল যে বিশেষ যত্ন আপনি মানে কিরকম যত্ন আপনি করলে এই লাউ চাষে লাভবান হওয়া যাইবা এরকম প্রশ্ন করছেন, তো স্যারের উত্তরে আপনি কিতা কইবা? ধন্যবাদ। অন্যান্য পরিচর্যা বলতে যা বোঝায় উনি বোধহয় সেই কথাটি জানতে চাচ্ছেন। অন্যান্য পরিচর্যা আপনাকে অবশ্যই নিয়মিত সেচ প্রদান করতে হবে এবং মাটির ছটা ভেঙে দিতে হবে। এবং যেহেতু লাউ একটি লতা জাতীয় সবজি, সেক্ষেত্রে আপনি অবশ্যই তার বাউনি দিতে হবে। মাচাকে অবশ্যই লাউর লতা আপনাকে বাউনির সাহায্যে মাচায় উঠিয়ে দিতে হবে যাতে হেলে ধুলে মাটিতে না পড়ে, সেদিকে আপনি খেয়াল রাখতে হবে। বন্ধুরা আপনার তো হুন্ডা যে কিরকম এটার যত্নাতে নিতে হইব শুনলা, আপনার আর কিতা প্রশ্ন আছে? আমার প্রশ্ন আছে যে পোকামাকড় দমন করার এই বিষয়টা কি কি জিনিস প্রয়োজন করা যায় আমার স্যারের কাছে আমি জানতে চাই। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যে এই বিষয়গুলা জানরা, তো এখন যে প্রশ্ন করছেন যে পোকামাকড় দমন কষ্টজিত ফসল যখন পোকামাকড়ে খাইলায় বা নষ্ট করে খুব কষ্ট লাগে, তো স্যারের উত্তরে এখন আপনি কিতা হইবা? লাউ আবাদে একটি বড় সমস্যা সেটা হচ্ছে লাউয়ের মাছি পোকা দমন। সেটা দুইভাবেই করা যায়, বীজটুপ ব্যবহার করে করা যায়, আবার আমরা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেও পোকা দমন করা যায়। যদি বীজটুপ ব্যবহার করে কৃষক ভাইরা যদি পোকা দমন করতে চান, সেক্ষেত্রে কৃষক ভাইদের যা করতে হবে সেটা হচ্ছে বীজটুপের জন্য 100 গ্রাম পাকা মিষ্টি কুমড়া কুচি কুচি করে কেটে থেতলিয়ে তার মধ্যে 12 ফোঁটা নগজ মিশিয়ে, অর্থাৎ নগজ হচ্ছে কীটনাশক, মিশিয়ে ছোটো একটি পাত্রে রেখে 3টি কুটির সাহায্যে মাটি থেকে 1/2 মিটার উপরে রাখতে হবে এবং কুটি 3টির মাথায় অন্য একটি বড় আকারের মাটির পাত্র রাখতে হবে যাতে বৃষ্টির পানি যাতে ওই ট্রপে যাতে না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং বীজ টোপটি গরমের দিনে 2 দিন পরপর এবং শীতের দিনে 4 দিন পরপর বদলিয়ে নিতে হবে। আর যদি সেক্স ফেরোমন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতি সপ্তাহে একবার সেক্স ফেরোমন ফাঁদের নিচের অংশের যে জমানো পানি সেটি আপনাকে পরিষ্কার করে নিতে হবে। আপনি যে এই বিষয়গুলো আজকে জানলা আপনার কি রকম লাগে? আপনি যে এই যে জানলা বর্তমানে পোকামাকড় দমন ব্যবস্থাটা, এটা আমাদের ভালো লাগছে। যা যে কীটনাশক কম ওই পরের এই লাউটার মাঝে বা আমাদের যে লাউ দিয়া যে একটা যে মিষ্টি লাউ দিয়া দিলে ওটাও তো মিষ্টি লাউ, এটা আমাদের ভালোই হবে। আমি বুঝতে পারলাম যে এটাতেই আমাদের সবচেয়ে ভালো বা উন্নত মানের পরামর্শ।
আসলে এই যে আপনি বলছেন যে কীটনাশক কম পড়ে, আসলে লাউর গাছে কীটনাশকের কোনো প্রভাবই থাকবে না, যেহেতু সেক্স ফেরোমন একটি ফাঁদ এবং এই ফাঁদের নিচের অংশে ডিটারজেন্ট মিশ্রিত পানি থাকে এবং সেই পানিতেই পোকাটে পরে পোকাটে মারা যায়, সেভাবে পোকা ধ্বংস হয়। বীজটুপটি একইভাবেই আপনার বীজটুপে যখন পোকা পড়বে তখন সে মারা যাবে। সেক্ষেত্রে আপনার গাছের উপরে বা লাউয়ের মধ্যে কীটনাশকের কোনো প্রভাবই থাকবে না। আপনি বিষ মুক্ত আপনি একটি সবজি পেতে পারেন সেই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে। বন্ধুরা, আমরা তো শুনলাম সরাসরি প্রশ্ন এবং সরাসরি উত্তর। আমরা কৃষক হারুন মিয়া যে প্রশ্ন করছেন যে কীটনাশক ব্যবহার এবং পোকামাকড় দমন ব্যবস্থাটা, এর উত্তরে আমরা এই মুহূর্তে আমরা কৃষি অফিসার জনাব শিবরাম সুপাল তার উত্তর দিচ্ছেন। আমি যেটা জিজ্ঞাসা যে আপনার কতটুকু জায়গার মাঝে লাউ চাষ করতা বর্তমানে প্রত্যাশা তাহবল যে আপনার লাউ চাষে আপনি লাভবান হন, সফলতা লাভ করেন। এখন এই ফর্মুলাতে আমি যেটা বুঝছি, এখন আমার অগ্রসর হয়েছি যে আমি এখনো 2000 লাউ তুলবো। প্রত্যাশা তা বলছে আমরা এই কৃষক ভাই যেন লাভবান হন, আর লগে লগে হইলাম যে অনেক চাষি ভাই বোনরা এই অনুষ্ঠানটা হন্ডা আমরা প্রত্যাশা তা বলছে আপনারাও চাষ করেন, লাভবান হন। এখন যেটা জিজ্ঞাইলাম যে আপনার অবসর সময় আপনার কি তা করা হয়? রেডিও অফিস যদি খোলা থাকে, রেডিও অফিসের এই সব কিছু আমাদের যে মুলিয়াদারে একটা রেডিও অফিস আছে, এই সময় যে সব কিছু আগ থেকে এখন ভালোভাবে উন্নত গান তো দেহতত্ত্ব গান আমাদের তো আগর আমরা মুরব্বী মানুষের দেহতত্ত্বের গান ওই ভালো। বন্ধুরা, আমরা তো শুনলাম এই কৃষক ভাই তার অবসর সময় হইসলাম কি তা করেন, বিশ্রাম নেন, অবসরের মাধ্যম হিসেবে যেটা নেন যে রেডিও নেন। তো শেষ মুহূর্তে আপনারা দুইজন ডে নফলা মাটি অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম, শুভেচ্ছা জানাইলাম। কৃষক ভাইদের প্রথমেই ধন্যবাদ জানাই যে উনি রেডিও পল্লীকণ্ঠ শোনাপালা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং সাথে সাথে উনি লাউ আবাদ করার জন্য পরামর্শ চাচ্ছেন। আমি হারুন মিয়ার সাথে পরামর্শের সাথে আমি বলবো সব কৃষক ভাইদেরকে, কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই নিজের পারিবারিক চাহিদা মেটাবার জন্য নিজের বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করেন এবং বিষমুক্ত কীটনাশক মুক্ত সবজি আবাদ করেন এবং ভালো থাকেন। বন্ধুরা, কিলাহাল লাগলো আজকের অনুষ্ঠান? আশা করলাম ভালো লাগছে। জানাইলাম যে আজকের অনুষ্ঠানটা গ্রন্থনা, উপস্থাপনা ও প্রযোজনা আসলাম নাইমা ইয়াসমিন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানটার আর্থিক সহায়তা আসলা ইউরোপিয়ান ইউনিয়ন, সার্বিক সহায়তায় ফ্রি প্রেস আনলিমিটেড, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন BNNRC, সৌজন্যে কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ 99.2 FM মৌলভীবাজার। সব বালা তাহবা, সুস্থ তাহবা। শেষ মুহূর্তে একটা বাউল গান শুনতে শুনতে বিদায় নিয়ে কারিগর আয়না বসায়া দে মোর খোলবের ভিতর, বাবারে আয়না বসায়া দে মোর খোলবের ভিতর। দয়াল বাবা কেবলা খাবায় আয়নার কারিগর, দয়াল বাবা কেবলা খাবায় আয়নার কারিগর আয়না বসায়া দে মোর খোলবের ভিতর, বাবারে আয়না বসায়া দে মোর খোলবের ভিতর। বসায়া দে মোর কলবের ভিতর, বাবারে আয়না বসায়া দে মোর কলবের ভিতর। দয়াল বাবা কেবলা খাবায় আয়নার কারিগর, দয়াল বাবা কেবলা খাবায় আয়নার কারিগর আয়না বসায়া দে মোর কলবের ভিতর, বাবারে আয়না বসায়া দে মোর কলবের ভিতর।
কারিগর আয়না বসায়া দে মোর কলবের ভিতর বাবারে আয়না বসায়া দে মোর কলবের ভিতর তোমার নাম ভরসা ও খুলে দিয়েছি সাকার বাবা তোমার নাম ভরসা ও খুলে দিয়েছি সাকার নজরুল খানে গানের ছন্দে লইতে তোর গবর নজরুল খানে গানের ছন্দে লইতে তোর গবর আয়না বসায়া দে মোর কলবের ভিতর বাবারে আয়না বসায়া দে মোর কলবের ভিতর দয়াল বাবা কেবলা খাবায় আয়নার কারিগর দয়াল বাবা কেবলা খাবায় আয়নার কারিগর আয়না বসায়া দে মোর কলবের ভিতর বাবারে আয়না বসায়া দে মোর কলবের